ভারতের সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা একদা পশ্চিমবঙ্গের একেবারেই সফল রাজ্যপাল শ্রী জগদীপ ধনকরের উপরাষ্ট্র পদ থেকে সরে আসাটা ভারতের ইতিহাসে সবথেকে রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটা অন্যতম ঘটনা হয়ে রইল। এতদিন পরে খবরটা করার কারণ হচ্ছে, ঘটনা ঘটে গেছে তার বেশ কয়েকদিন পর আমি ওই তথ্য সংগ্রহ করছিলাম যে আসল কারণ কি, কেন জগদীপ ধনকরকে সরে যেতে হলো। জগদীপ ধনকর একজন অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল যখন তিনি ছিলেন, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা তার রোলকে সচক্ষে এই রাজ্যে দেখেছি কিভাবে তিনি ভূমিকা নিয়েছিলেন। 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পর তিনি সেই সমস্ত পরিবারদের সঙ্গে দেখা করে তার সমবেদনা শুধু নয়, চোখের জল পর্যন্ত তার গড়িয়েছিল। তৃণমূলের শত আপত্তি, শত বাধা সত্ত্বেও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত কুরুচিকর আক্রমণ সত্ত্বেও তিনি প্রত্যেকটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন। এহেন জগদীপ ধনকরকে প্রাইজ পোস্টিং দিয়েছিল কেন্দ্রীয় সরকার তথা বিজেপি গভর্নমেন্ট। 2019-এ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে চলে এসেছিলেন 2019-এর জুলাইয়ে, আর 2022-এর আগস্ট মাসে তাকে উপরাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছিল তার পশ্চিমবঙ্গের কাজের ধরন ধারণ দেখে। কিন্তু এহেন জগদীপ ধনকর, এতটা আস্থাভাজন জগদীপ ধনকর বিশ্বাসঘাতকতা করলো। শুনলে আপনারা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন যে জগদীপ ধনকরের ওপর এতটা আস্থা রেখেছিল কেন্দ্রীয় সরকার, সেই জগদীপ ধনকর বিরোধীদের পাপেটে পরিণত হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই জগদীপ ধনকরকে নিয়ে কিভাবে মিমিক করেছিল আপনারা দেখেছেন। তার বেঁকে দাঁড়ানো বা শিরদাঁড়াটাকে একটু যেহেতু তার প্রবলেম ছিল, তা নিয়ে কিভাবে কুরুচিকর ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক করেছিল। রাহুল গান্ধী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মিমিকে অংশগ্রহণ করেছিলেন, তা সত্ত্বেও এই জগদীপ ধনকর কম্প্রোমাইজ হয়ে গিয়েছিলেন। অন্তত ন্যাশনাল মিডিয়াগুলোর তরফ থেকে অ্যানালিসিস করে তেমনটাই বলা হচ্ছে যে তিনি নাকি বিরোধীদের কাছে, কংগ্রেসের কাছে, ইন্ডি জোটের কাছে কম্প্রোমাইজড হয়ে গিয়েছিলেন। যদি এ ঘটনা সত্য হয় তাহলে ভারতের ইতিহাসে অন্যতম বিশ্বাসঘাতকতার একটা ভয়ানক ছবি ধরা পড়ে আসলো এই ঘটনা দিয়ে। তার কারণ, যতই তিনি স্বাস্থ্যর জন্য পদত্যাগ করার কথা বলুন না কেন, তিনি যদি পদত্যাগ না করতেন, তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল সসম্মানে পদত্যাগ করার। তিনি পদত্যাগ না করলে তাকে, মাফ করবেন আমার ভাষার জন্য, তাকে বার করে দেওয়া হতো। সেটা আরো তার জন্য অপমানকর হতো। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো, আজকে সেই তথ্য আমি আপনাদের সামনে দেব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা মারাত্মক তথ্য শুরু করছি। দেখুন, আর্টিকেল 63 অনুযায়ী একজন উপরাষ্ট্রপতির সেই অর্থে বিশেষ কোনো ক্ষমতা থাকে না। তার কারণ তারা নির্বাচিত নন এবং রাজনৈতিক কোনো মতাদর্শে তারা বিশ্বাস, তাদের নিরপেক্ষ হতে হয়। যদিও কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই তারা কাজ করে। তার কারণ পরিষ্কারভাবে কেন্দ্র সরকারে যে পার্টি রয়েছে সেই পার্টি তাকে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি পদে নিয়ে আসতে পারে। তাই সেই কারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈরিতা করতে পারে না কোনো রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি। উদাহরণ হিসেবে আপনারা বলতে পারেন যেমন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বুকে শত অনাচার হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শত দুর্নীতি সত্ত্বেও একটা বক্তব্য বলতে শুনেছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে। আর যদি বিমান বন্দ্যোপাধ্যায় সেটা করতেন তাহলে কি তার স্পিকারের পদটা এতদিন টিকে থাকতো? ঠিক সেরকম বিষয়। কিন্তু কেন এমনটা ঘটলো, তার 7টি কারণ রয়েছে। 7টি কারণের জন্য জগদীপ ধনকরকে বিরোধীদের পাপেটে পরিণত হয়েছিলেন বলে মারাত্মক তথ্য উঠে আসছে। এই তথ্যটা এতদিন ধরে জোগাড় করেছি, আমার এতে কোনো মতামত নেই। আমি সমস্ত ন্যাশনাল মিডিয়াগুলো দেখে আপনাদের সামনে সময় নিয়ে এই তথ্যটা আজকে পরিবেশন করতে চলেছি। জগদীপ ধনকর আপনারা জানেন কেন তিনি কম্প্রোমাইজড হলেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে 2022 সালে তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট মোশন আনার কথা বলেছিল বিরোধীরা একত্রিত হয়ে। ইমপিচমেন্ট মোশন মানে হচ্ছে তাকে সরিয়ে দেওয়ার জন্য একটা আইনি পদক্ষেপ লোকসভা এবং রাজ্যসভায়। শোনা যাচ্ছে জগদীপ ধনকর নাকি সেখানে ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় মানে তার ক্ষমতাচ্যুত হওয়ার ভয় পেয়েছিলেন এবং সেই কারণেই আস্তে আস্তে তিনি বিরোধীদের পাপেটে পরিণত হচ্ছিলেন। অন্তত
ন্যাশনাল মিডিয়াগুলোর অ্যানালিসিস তেমন দাবি করছে। তারা 7টা কারণ তুলে ধরেছে কেন জগদীপ ধনখড়কে সরতে হলো। 7টা কারণ তারা তুলে ধরেছে সাম্প্রতিককালে। 7টা কারণ। প্রথম কারণে বলা হচ্ছে, আমি 7টা কারণ পরপর বলছি। প্রথম কারণে বলা হচ্ছে, আপনারা জানেন বিচারপতি বর্মা কিছুদিন আগে তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন, হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল। সেই বিচারপতি বর্মাকে নিয়ে অত্যন্ত সরব ছিলেন জগদীপ ধনখড়। সরব হওয়াটাও প্রয়োজন ছিল, কিন্তু বিজেপি সেখানে তারা ভেবেছিল যে বিজেপি ইমপিচমেন্ট আনবে লোকসভাতে, অথচ জগদীপ ধনখড় বিজেপিকে ডজ করে রাজ্যসভায় ইমপিচমেন্ট বিল নিয়ে চলে আসলেন। বিজেপির এতে সায় ছিল না, তার কারণ বিজেপি চেয়েছিল এর রাজনৈতিক ফায়দা তো তারা নিতে চাইবে স্বাভাবিকভাবে, এটাতে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা নিতে চাইবে, এর মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। কিন্তু জগদীপ ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভায় ইমপিচমেন্ট বিল নিয়ে চলে আসেন, যাতে বিরোধীদের 63 জন সাইন করেছিল। ভাবুন, বিজেপির একজনও সাইন করেননি, বিরোধীদের 63 জন সাইন করে দিয়েছিলেন, এবং তিনি এটা নিয়ে অগ্রসর হচ্ছিলেন। এটাকে একেবারেই ভালো চোখে দেখেনি কেন্দ্রীয় নেতৃত্ব। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিনি ঘনিষ্ঠতা তার দেখা গিয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের তিনি সাংসদ নন, অরবিন্দ কেজরিওয়াল তিনি দুর্নীতির জন্য জেলে ছিলেন। এইরকম একজন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জগদীপ ধনখড়ের ঘনিষ্ঠতার কারণ কি, এইটা ভাবিয়ে তুলেছিল কেন্দ্রীয় নেতৃত্বকে। তাহলে কি তিনি বিরোধীদের ইন্ডি জোটের সকলকে একত্রিত করার চেষ্টা করছে, যে কাজটা রাহুল গান্ধী করতে পারেননি? বিরোধী দলনেতার ভূমিকা করতে ব্যর্থ হয়েছে রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীর অপূর্ণতা বা নিজের রাজনৈতিক কৌশল বা তার নিজের যে নলেজ, সেটাকে কাজে লাগিয়ে কি তিনি, এবং ইমপিচমেন্টের ভয়ে, বাতিল হয়ে যাওয়ার ভয়ে কি তিনি ইন্ডি জোটের প্রতিনিধিত্ব হওয়ার কথা ভেবেছিলেন? আমি আমার তো কথা বলছি না, আমি ন্যাশনাল মিডিয়ার অ্যানালিসিস বলছি। তিনি কি কোনো প্রলোভনের কাছে প্রলোভন এবং ভয়ের কাছে নথি স্বীকার করে ফেলেছিলেন? এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় হচ্ছে সরকার বিরোধী মন্তব্য। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। 2024 সালে সেখানে উপস্থিত ছিলেন, একটা মঞ্চে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে জগদীপ ধনখড় কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির তুলোধনা করেন, এবং তিনি বলেন যে আমি আপনার কাজে অসন্তুষ্ট, কৃষকরা বঞ্চিত হচ্ছে, তার জন্য আমরা দায়ী, বিজেপি দায়ী, এই ধরনের তিনি মন্তব্য করেছিলেন। প্রথমত এই ধরনের রাজনৈতিক মন্তব্য কৃষিমন্ত্রীকে পাশে নিয়ে এটা একেবারেই ভয়ানক আকারে দেখেছিলেন, এবং এখান থেকেই আস্তে আস্তে ইঙ্গিত পাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্ব তিনি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে গিয়েছেন। যদিও এর পরের কারণটা হচ্ছে যে 4 নম্বর কারণে হচ্ছে দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিবরাজ সিং চৌহানের কাছে, বলেছিলেন যে এটা তার ভুল হয়ে গিয়েছে, অনধিকার চর্চা হয়ে গিয়েছে, তিনি ভবিষ্যতে এই কাজ করবেন না। যদিও তার মুখে বারবার এই রিসেন্ট টাইমে সরকারের সমালোচনা শোনা যাচ্ছিল। আপনারা বলতে পারেন যে নিরপেক্ষ সিটে সরকারের সমালোচনা শোনা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, তাহলে একটু ভেবে দেখবেন যে আমাদের এই যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে পারবেন? চুরি দুর্নীতি নিয়ে তিনি কি সরব হতে পারবেন? রাজ্যে বেকার অবস্থা, শিল্প নেই, 6688 নাম্বারস অফ কোম্পানি, 6688 কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে, তা নিয়ে কি বিমান বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলতে পারবেন? ইচ্ছা হলেও, চাইলেও পারবেন না। তাই সেই কারণে উপরাষ্ট্রপতিরও সরকারের এইভাবে একেবারে প্রকাশ্যে সমালোচনা সরকারকে কার্যত একেবারে মারাত্মক ভয়ানক জায়গায় নিয়ে আসছিল ক্রমশ, এবং সরকার বুঝতে পারছিল যে বিরোধীদের কণ্ঠস্বর তার মুখের মধ্যে দিয়ে চলে আসছে বারবার। কেন? এর পরের কারণ বলা হচ্ছে 5 নম্বর, এটাও একটা ভয়ানক কারণ, যে যেদিন তিনি পদত্যাগপত্র দেবেন, অর্থাৎ সম্ভবত তাকে যখন বিজেপির অন্দর থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তিনি যদিও স্বাস্থ্যের জন্য পদত্যাগ করেছেন, কিন্তু শোনা যাচ্ছে বিজেপি তাকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বলেছেন। তিনি যদি না করতেন তাকে আদতে বার করে দেওয়া হতো।
আমার শব্দাবন্ধের জন্য মার্জনা চাইছি। কিন্তু শোনা যাচ্ছে যেদিন তিনি বেরিয়ে যাবেন তার কিছুক্ষণ আগে জয়রাম রমেশ, কংগ্রেসের নেতা জয়রাম রমেশ, জয়রাম রমেশ তার বিরুদ্ধে ইমপিচমেন্ট এনেছিল। ইমপিচমেন্ট মানে তাকে আইনগতভাবে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছিল যে জয়রাম রমেশ, সেই জয়রাম রমেশের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করেছিলেন জগদীপ ধনখড়। ভাবতে পারেন একজন উপরাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের এইরকম শত্রু, যারা একসময় জগদীপ ধনখড়েরও শত্রু ছিল, তার সঙ্গে এতটা গলাগলি। এইগুলো একটা করে হিন্ট দেওয়া হচ্ছে যে তিনি কার্যত আইদার কম্প্রোমাইজড হয়ে গিয়েছিলেন বিরোধীদের কাছে বা কংগ্রেসের কাছে, তার কারণ তাকে সরিয়ে ফেলার জন্য তার ভয় ছিল। আর একটা ছিল তিনি প্রলোভনেরও শিকার হতে পারেন, তাকে বড় কোনো জায়গা দেওয়ার কথা হয়ে থাকতে পারে, অন্য কিছু প্রলোভনের কথা হতে পারে। অন্তত ন্যাশনাল মিডিয়ার এই তথ্য, আমার এই প্রসঙ্গে নিজস্ব কোনো মতামত নেই, আমি ন্যাশনাল মিডিয়া থেকে এই তথ্য আপনাদের সামনে জানাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইদানিংকালে তিনি বাড়িতে প্রচুর ইন্ডি জোটের প্রার্থীদের অনেককে ডাকতেন, গোপনে বৈঠক করতেন, তাদের সঙ্গে আলোচনা করতেন, দীর্ঘ আলোচনা করতেন। সেই খবরগুলো তো দেখুন কোনো না কোনো ভাবে তো কেন্দ্রের কাছে পৌঁছাবেই। আপনি থাকতে পারেন রাষ্ট্রপতি ভবনে, উপরাষ্ট্রপতি ভবনে, কিন্তু আপনার প্রত্যেকটা কার্যকলাপ, যারা আপনাকে ওই পোস্টে বসিয়েছে তারা প্রত্যেকটা কার্যকলাপ আপনার নথিভুক্ত করছে। আপনি কোন নেতার সঙ্গে দেখা করছেন, আপনি ডিসকাশনে কি কথা বলছেন, সবকিছু তথ্য আসছে। তাহলে এইটাও একটা ভালো চোখে দেখা হয়নি যে বিরোধীদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ, নিজের বাসভবনে পর্যন্ত বিরোধীদের ডেকে নিতেন জগদীপ ধনখড়। এবং সব থেকে পরের বড় কারণ হচ্ছে 7 নম্বর, যেটা কারণ বললাম 7টা কারণের মধ্যে 7 নম্বর কারণটা হচ্ছে, দেখুন আমাদের তো রাজ্যসভা এবং লোকসভা রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ বলা হয়। তো লোকসভা উচ্চকক্ষ, তার কারণ হচ্ছে সেখানে প্রার্থীরা জিতে আসেন, ভোটে লড়াই করে তারপরে লোকসভায় যেতে হয়। ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সবাই লোকসভায় থাকেন। আর রাজ্যসভার কিছু মেম্বার থাকে, তারা সমাজের বিভিন্ন দিকের কলাকুশলীরা, যারা ইলেক্টেড নয়, যারা নমিনেটেড। এই যেমন শ্রমিক ভট্টাচার্য বিজেপি থেকে পশ্চিমবঙ্গে গেছেন, তিনি নমিনেটেড। এক একটা দলের লোকসভায় কত আসন পাচ্ছেন সেই রেশিও অনুযায়ী রাজ্যসভাতে তাদের কিছু সিট দেওয়া হয়। যেমন এক সময় শচীন টেন্ডুলকারও রাজ্যসভায় গিয়েছিলেন। বিভিন্ন সমাজের বিভিন্ন দিকের মানুষরা, তাদেরকে নমিনেট করা হয় এই কারণে যে তাদের ভিউটাও নেওয়া হয় পলিটিক্যাল, ভারত দেশকে উন্নত করার জন্য। কিন্তু সেটা নিম্নকক্ষ। জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিম্নকক্ষের স্পিকার অর্থাৎ ডেপুটি স্পিকার হয়েও তিনি যেন কোথাও গিয়ে লোকসভার থেকেও বড় কেউ একজন নিজেকে ভাবতে শুরু করেছিলেন। অন্তত অভিযোগের কথা বলছি, আমার বক্তব্য না। তিনি ভাবতে শুরু করেছিলেন যে তিনি নাকি সর্বের সর্বা, এবং সেই কারণে ইমপিচমেন্ট মোশা, জাস্টিস ভার্মার জন্য ইমপিচমেন্ট মোশন আনা থেকে শুরু করে বিজেপিকে ডিসক্রেডিট করা, এবং বিজেপি যেগুলো ক্রেডিট নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে সেগুলোকে আগে ভাগে ফাঁস করে দেওয়া, এই ধরনের মারাত্মক তথ্য তার বিরুদ্ধে অ্যালিগেশন হিসেবে উঠে এসেছে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি তো নিজে কখনোই ভাবতে পারিনি এই ঘটনা ঘটার আগে জগদীপ ধনখড় আমার কাছে আমার দেখা পশ্চিমবঙ্গের সেরা রাজ্যপালের মধ্যে তিনি ছিলেন, এখনো আছেন, থাকবেন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারিনি যে এই যে ন্যাশনাল মিডিয়ার যে বিশ্লেষণগুলো শুনে আজকে আপনাদের সামনে এগুলো তথ্যগুলো আমি বিচার বিবেচনা করে দিলাম, এগুলো তো গোপন তথ্য, এগুলো তো আপনাকে কেউ স্বীকার করবে না। তো এই জগদীপ ধনখড়ের ভূমিকা আগামী দিনে কি সতপাল মালিকের মতো হয়ে যাবে? ঠিক সতপাল মালিককে বিজেপি যতটা গুরুত্ব দিয়ে রাজ্যপাল করে রেখে দিয়েছিল, তারপর সতপাল মালিকের যেভাবে বিজেপির সঙ্গে গাদ্দারি করে বেরিয়ে এসে এবং তার আজকে কি পরিণতি আপনারা দেখছেন, জগদীপ ধনখড়ের মতো এইরকম একজন ব্যক্তিত্বরও কি এই একই পরিণতি হতে চলেছে? আরো একজন কি সতপাল মালিক হতে চলেছেন তিনি আপাতত মুখ খোলেননি, কিন্তু খুব সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে তিনি মুখ খুলতে পারেন। তার কারণ বিরোধী দল এটাকেই টার্গেট করছে। আমি দেখলাম একটা খবরে আনন্দবাজার পত্রিকায় যে বিজেপিকে অপদস্থ করার জন্য এনডিএ তাকে সংবর্ধনা দেবে, তাকে নৈশভোজে আমন্ত্রণ জানাবে। তার কারণ তাকে তো ফরমালি পদত্যাগ করানো হয়নি। ফরমালি পদত্যাগ হলে তাকে নিয়ে একটা সেশন হতো, প্রধানমন্ত্রী বক্তব্য বলতেন, তিনি কেমন কি কাজ করেছেন, কিচ্ছু হয়নি।
একেবারে সরাসরি তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সুযোগটা আবারও নিচ্ছে কেন্দ্রীয়, মানে মাফ করবেন, বিরোধী দলগুলি, ইন্ডি জোট। তারা নৈশভোজের আহ্বান করছেন যে জগদীপ ধনখড়কে তারা সরিয়ে দেওয়ার জন্য ইমপিচমেন্ট বিল এনেছিলেন, তারা জগদীপ ধনখড়কে আজকে মাথায় তুলে নাচ্ছেন। তৃণমূল কংগ্রেস আজকে জগদীপ ধনখড়ের নাম বলছে। ভাবতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নিয়ে না কি কি সঙ্গে তুলনা করেছে, কিছু পশু প্রাণীর সঙ্গে তুলনা করেছে, সেই আমার মনে আছে, স্মৃতি থেকে বলছি। এইরকম নোংরা ভাষায় আক্রমণ তিনি করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে। সেই তৃণমূল আজকে মাথায় নিয়ে নাচছে, সেই কংগ্রেস তাকে মাথায় নিয়ে নাচছে। কিন্তু জগদীপ ধনখড় তিনি সত্যি কি এত বড় গুণী একজন ব্যক্তি হয়ে, তিনি রাজস্থানের বাসিন্দা, বিএসসি কমপ্লিট করে তারপরে এলএলবি করেছিলেন, আইনে পারদর্শী ছিলেন, রাজস্থান হাইকোর্টে প্র্যাকটিস করেছিলেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছিলেন, রাজস্থান হাইকোর্টে তিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে যান, তারপরেই তার রাজনীতি জনতা দল করতেন, অবশেষে বিজেপিতে যোগদান করেছিলেন। তার পরিণতি কি সতপাল মালিকের মতো হবে? শেষে কি তিনি শুধু ইউটিউবারদের শুধু বক্তব্য বলে বিজেপির সমালোচনা করবেন? এই কি তার পরিণতি? এত বড় একটা উচ্চমানের লোকের কি এই পরিণতি হতে চলেছে? এটা আমার কাছে অন্তত ভারতের রাজনীতির অন্যতম বিস্ময়কর একটা ইতিহাস হয়ে থাকলো। তাই কিছুদিন আমি চুপচাপ ছিলাম, আমি চেষ্টা করছিলাম এর সত্য কারণটা খুঁজে আনার, এবং সেই কারণগুলো ন্যাশনাল মিডিয়ার বিভিন্ন আলোচনা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে আমি দিলাম। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এটা আমার কাছে সব থেকে বড় বিস্ময়ের একটা অন্য বিস্ময় হয়ে থাকলো। আমি ভাবতেও পারি না যে ব্যক্তিটার ওপর এতটা ভরসা করা হয়েছিল, বিজেপি যে ব্যক্তিকে রাজ্যপাল তারপরে উপরাষ্ট্রপতির মতো এত বড় জায়গায় নিয়ে গিয়েছিল, সেই ব্যক্তিটির বিরুদ্ধে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার কি করে অভিযোগ উঠলো? কোন ভয়ে না প্রলোভনে না কিসের জন্য তিনি কম্প্রোমাইজড হয়ে গেলেন? কেন তাকে এত উচ্চ পদ থেকে এইভাবে রাতারাতি সরিয়ে দেওয়া হলো? এই অদ্ভুত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম আজকের এই পর্বে। আপনাদের নতুন কিছু জানা থাকলে এক করবেন সম্মান রেখে। তিনি আমাদের উপরাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন, সম্মান অটুট রয়েছে তার প্রতি। এখনকার মতো এখানেই।